স্বাগত নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন বাংলাদেশ লাইভে। আপনাদের সাথে আছি আমি রিদিমা হক। দর্শক, বাংলাদেশ লাইভে আমরা শুরুতেই চলে যাব চট্টগ্রামে। সেখানে আছেন নয়ন বড়ুয়া জয়। তিনি আজ কথা বলবেন কর্ণফুলী পাড়ে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান নিয়ে। জয়, আপনি তো আছেন কর্ণফুলীর তীরে, তো সেখানকার উচ্ছেদ অভিযান নিয়ে কি খবর আছে আপনার কাছে? আপনি যেমনটা শুরুতে বলেছিলেন, আমরা আপনাকে জানাতে চাচ্ছি বুড়িগঙ্গা নদীর মতো কিন্তু লুসাইকন্যা কর্ণফুলী নদী রয়েছে কিন্তু চট্টগ্রামে, যে নদীটি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। কিন্তু আসলে নদীর দুই ধারের কথা যদি আমরা বলি, বহু বছর ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবৈধ স্থাপনা কিন্তু এই জায়গায় নির্মাণ হলেও কিন্তু এখনও পর্যন্ত জেলা প্রশাসন সহ বিভিন্ন হাইকোর্টের নির্দেশও ছিল, কিন্তু কোনোভাবে তাদেরকে উচ্ছেদ করতে পারেনি। কিন্তু আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি, কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকলেও অত্যাচারের অভাবের কারণেও কিন্তু জেলা প্রশাসন তাদের উদ্যোগ নিলেও বারবার পিছু হট্ট হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আসলে রিদিমা আপনাকে দেখাতে চাচ্ছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন জেলা প্রশাসন এবার কিন্তু তারা জোরে সোরে লেগেছেন। এমনকি গতকাল থেকে তারা কিন্তু সীমানা নির্ধারণের কাজও কিন্তু তারা শুরু করেছেন। তারা বলছিলেন, কিন্তু এখন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয় এমনকি যে এসিল্যান্ড যারা রয়েছে তারাও কিন্তু এই জায়গায় অবস্থান নিয়েছেন। তারা সীমানা নির্ধারণের কাজে কিন্তু তারা লিপ্ত রয়েছেন। এমনকি সোমবার থেকে তারা বলছিলেন, আসলে জেলা প্রশাসকের কাছে সাথেও আমরা কথা বলেছি, তারা বলছিলেন সোমবার থেকে তারা অভিযানের নামে পুরোদমে অভিযানের নামের বলে আমাদেরকে জানিয়েছেন। আমার এই পাশে রয়েছেন পতেঙ্গা জোনে কিন্তু এসিলেন্ট রয়েছেন তাহমিনুর রহমান। আমরা জানতে চাচ্ছি, আপনারা যে এখানে এসেছেন একটু আগে আমরা যেমনটা দেখেছি আপনারা সীমানা নির্ধারণের কাজ করতে আমরা দেখেছি, গতকালও কিন্তু একই অবস্থা আমরা দেখেছি। সোমবার থেকে আপনারা পুরোদমে আপনারা যে উচ্ছেদ অভিযানের নামের বলে আমাদেরকে জানিয়েছেন, আসলে কতটুকু সফলতা হবে বলে মনে করছেন? প্রথম বিষয় হচ্ছে যে এটা মহামান্য হাইকোর্টের নির্দেশ এবং আমরা এই নির্দেশ প্রতিপালন করতে সকলেই বাধ্য আইনগতভাবে। তো সেই ক্ষেত্রে এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। মূলত আমাদেরকে অবশ্যই সফল হতে হবে এবং ইতিবাচক বিষয় হচ্ছে আমাদের সাথে সংশ্লিষ্ট যতগুলো দপ্তর রয়েছে, সরকারি প্রতিষ্ঠান রয়েছে এবং অন্যান্য সকল মহল থেকে কিন্তু আমাদের একটি ইতিবাচক সাড়া আমরা পেয়েছি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, ভূমিমন্ত্রী মহোদয়, আমাদের মাননীয় জেলা প্রশাসক সহ অন্য সকলেই কিন্তু এই ব্যাপারটাতে ইতিবাচক। তো আমরা মনে করি যে এটা অবশ্যই সফল হবে। এর আগেও কিন্তু আমরা দেখেছি অনেক অভিযান আপনারা শুরু করেছিলেন, এমনকি চাকতার কথা যদি আমরা বলি সেখানে কিন্তু আপনাদের অভিযান অব্যাহত ছিল, কিন্তু দেখা যাচ্ছে সেই অভিযান থেকে আবার অনেক সময় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন চাপের কারণে পিছু হট্ট হয়েছিল। আসলে এবারে কি তা হবে কি না, বিষয়টাকে আসলে চাপ হিসেবে বললে ঠিক হবে বলে মনে করছি না আমি। কারণ হচ্ছে কর্ণফুলীর যে অবৈধ স্থাপনার যে উচ্ছেদ, এটা কিন্তু প্রায় 10 কিলোমিটার জুড়ে একটা বিশাল স্থাপনার উচ্ছেদের বিষয় রয়েছে। এত বড় একটা স্থাপনার সাথে আপনার সকল যতগুলো সংশ্লিষ্ট স্টেক হোল্ডার রয়েছে সকলের কিন্তু ইনভলভমেন্টের একটা ইস্যু আছে। এখানে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিষয় আছে, আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতির বিষয় আছে। এটা কিন্তু একেবারে হঠাৎ করে ফেলা যায় তা কিন্তু নয়। এবং আইনগত যে দিকগুলো আমাদের সেগুলো ঠিক করে নিতে হয়েছে, কার রেকর্ডগুলো কী অবস্থায় আছে সে বিষয়গুলো চেক করেই কিন্তু আমরা এখন এতদিন পরে আজকে আমরা মাঠে নামতে পারছি। আরও কয়েক বছর আগে কিন্তু হাইকোর্টের একটা নির্দেশ ছিল, কিন্তু আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি, কিন্তু সেই নির্দেশের পরও কিন্তু আপনারা অভিযানে নামেননি। এবার কেন অভিযানে নামতে গেলেন? না, বিষয়টা আপনার পুরো সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করেন। 2015 সনে আমরা একটা জরিপ করেছি মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। তখন আমরা মহামান্য হাইকোর্টের কাছে জানতে চেয়েছিলাম যে আমরা কি আরএস মূলে উচ্ছেদটা করব নাকি বিএস মূলে উচ্ছেদটা করব। তখন হাইকোর্ট থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে দুই মূলেই আমরা যাতে অবৈধ স্থাপনাগুলোর একটা তালিকা পাঠাই। তো আমরা সেই তালিকাটা প্রস্তুত করতে কিছুটা সময় নিয়েছে, সেটা আমরা তাদের কাছে সাবমিট করেছি। তার পরবর্তীতে মহামান্য হাইকোর্ট আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আরএস অনুযায়ী যাতে আমরা উচ্ছেদে যাই। এজন্যই কিছুটা সময় ক্ষেপণ হয়েছে। তারপর যখন মূলত উচ্ছেদের সিদ্ধান্তটা গৃহীত হলো, তখন এর প্রয়োজন অর্থ সংস্থান। আপনি জানেন যে এখানে এত বড় বড় স্থাপনা রয়েছে, আমাদের বড় বড় পেলোডারের প্রয়োজন হবে, এক্সকাভেটরের প্রয়োজন হবে, অন্যান্য ড্রাম ট্রাক সহ বিপুল পরিমাণ লেবার, অর্থ, এই সব কিছুই সংশ্লিষ্ট এটার সাথে। এবং এই মামলার রেসপন্ডেন্ট কিন্তু 5টা অধিদপ্তর। আমাদের জেলা প্রশাসনের সাথেও সিটি কর্পোরেশন, সিডিএ, বিআইডব্লিউটিএ রয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষেরও ইনভলভমেন্ট রয়েছে এটার সাথে, পরিবেশ অধিদপ্তর রয়েছে।
এই সকলকে নিয়ে কিন্তু কাজটা আমাদের করতে হচ্ছে। সব মিলে কিছুটা সময় ক্ষেপণ হয়েছে। তো আশার বিষয়টা হচ্ছে যে এখন সবাই ইতিবাচক, সবাই আমরা একটা প্ল্যাটফর্মে এসেছি, এখন আমরা যে কোনো সময় কাজটা শুরু করতে পারছি। এই ঘোষণা আমরা ইতিমধ্যে দিয়েছি, আগামী সোমবার থেকে আমরা সেটা শুরু করব। নদীর দুই পাড়ের কথা যদি আমরা বলি, সেখানে কিন্তু সরকারি অনেক প্রতিষ্ঠানও রয়েছে। তো সরকারি প্রতিষ্ঠান রয়েছে, বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। আসলে সেদিকে যদি তারা যদি অবৈধ স্থাপনা নির্মাণ করে থাকে, সেদিকেও কি আপনাদের অভিযান কি থাকবে? বিদ্যুৎ কেন্দ্রের বিষয়টা আমি এখন পর্যন্ত যতটুকু জরিপ করেছি এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত কোনো কিছু আমি পাইনি। আর সরকারি স্থাপনার ভেতরে খুবই হয়তো বাউন্ডারি ওয়ালের 10 ফিটের মতো পড়েছে, বা ছোটোখাটো ট্রেড ইউনিয়নের কয়েকটা টিন শেডের কাঁচা ঘর পড়েছে। কোনো স্থায়ী সরকারি স্থাপনা কিন্তু এখন পর্যন্ত আমি যতটুকু জরিপ করেছি তার ভেতরে পড়েনি। তবে মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আমাদেরকে এখানে সরকারি বেসরকারি বা কে কী অবস্থায় আছে সেটা দেখার খুব বেশি একটা সুযোগ নেই। কারণ মহামান্য হাইকোর্ট আমাদেরকে একটা সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে যেতে হবে। সেখানে যার প্রতিষ্ঠানেই থাকুক না কেন, আমরা সেগুলো অনুযায়ী উচ্ছেদ করে যাব। তবে এখানে একটা বিষয় বলার আছে, মহামান্য হাইকোর্ট কিন্তু কয়েকটা প্রতিষ্ঠানকে জনস্বার্থে এক্সামশন দিয়েছেন। যেমন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনীর কিছু স্থাপনা রয়েছে, তারপর বিআইডব্লিউটি এর কিছু রয়েছে, এরকম কিছু স্থাপনা রয়েছে যেগুলো এক্সামটেড হবে আর কি, এগুলো উচ্ছেদ হবে না। সমন্বয়হীনতার অভাব কি এর আগেও আমরা দেখেছি, এবারও কি সেই অবস্থা হবে? না, এটা আসলে নেতিবাচকভাবে দেখার কোনো সুযোগ নেই। এখানে কোনো সমন্বয়হীনতা নেই, সব কিছু একটু স্টেপ বাই স্টেপ যাওয়ার আছে। এত বড় একটা স্থাপনা যেরকম ওভারনাইটে হয়নি, এবং এটাকে ওভারনাইটেও ডিলিট করে দেওয়া যাবে না, ঠিক আছে? সেটা করার জন্য কিছু প্রস্তুতির বিষয় রয়েছে। আপনি খুব সহজভাবে একটা উদাহরণ দিয়ে আমি বলতে চাই, যেমন আরএস মোতাবেক বলা হয়েছে যে এই উচ্ছেদটা হবে। এখন আরএস হয়েছে আজকে থেকে প্রায় 100 বছর পূর্বে, এর পরবর্তীতে বিএস জরিপ হয়েছে। এখন বাই দিস টাইম একটা মানুষের ব্যক্তি মালিকানাধীন তার জায়গা হয়ে যেতে পারে। এখন হয়তো একটা মানুষ জায়গা বিক্রি করেছে, তার নামে আমার খতিয়ান আছে, তার নামে দলিল আছে, তার জায়গাটা তো আমি হঠাৎ করে কোনো প্রস্তুতি ছাড়া তো সরিয়ে দিতে পারি না। তো এই বিষয়গুলো আমাদের স্টাডি করার বিষয় রয়েছে। এটা এখানে আমাদের গত 1 কিলোমিটারের কম সময়ে আমাদের এই সার্ভে করতে আমাদের 2 দিনের বেশি সময় লেগে গিয়েছে। সো সেখানে 10 কিলোমিটার যখন আমরা পুরোটা করব, সো ইট উইল টেক টাইম। আমাদেরকে সেই সময়টা দিতে হবে। আসার বিষয়টা হচ্ছে সবাই ইতিবাচক। তো আমরা মনে করি যে যারা চট্টগ্রামবাসী যারা রয়েছেন, এখানে কর্ণফুলী নদী হচ্ছে একটা লাইফ লাইনের মতো এই চট্টগ্রামে। আমরা বুড়িগঙ্গার পরিণতি দেখেছি, বুড়িগঙ্গার কারণে ঢাকা শহরের উপর কী ধরনের চাপ পড়েছে সেটাও আমরা দেখেছি। তা আমরা অবশ্যই চাই না যে কর্ণফুলী এরকম একটা মৃত নদীতে পরিণত হোক। আমরা অবশ্যই চাই না যে কর্ণফুলীর কারণে চট্টগ্রামের উপরে পড়ুক। তা আমরা সেই ইতিবাচক একটা দিক সকল দিক থেকে রয়েছে। আমরা মনে করি যে সোমবার থেকে যে আমাদের উচ্ছেদ অভিযান হবে, এটাও ইতিবাচকভাবেই শেষ হবে। অসংখ্য ধন্যবাদ দিদিমা। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এখানে যারা ভূমি অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট সহ যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছিলেন আসলে কর্ণফুলী নদী আর মৃত নদীতে থাকবে না। তারা বলছিলেন আসলে কর্ণফুলী নদীর দুই পাশে যে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে, সেই অবৈধ স্থাপনা এবার উচ্ছেদ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ দিদিমা। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, জানাচ্ছিলেন কর্ণফুলী তীরে অবৈধ স্থাপনার নানা খবরাখবর। এরপর আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, বরিশালে পরিবহন সংকট নিয়ে কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ রিদিমা আপনাকে। আপনি জানেন যে বিভাগীয় শহর বরিশাল এবং সিটি কর্পোরেশন এটি, এখানে প্রায় 7 লাখ মানুষের বসবাস। কিন্তু সে অনুযায়ী এই যে 7 লাখ মানুষ এবং প্রতিদিন এই শহরে অন্তত 1 লাখ মানুষ বিভিন্ন জায়গা থেকে আসেন এবং চলাচল করেন, যাতায়াত করেন। কিন্তু এত সংখ্যক 8 লাখ মানুষের চলাচলের জন্য এই শহরে পর্যাপ্ত সংখ্যক যানবাহন অর্থাৎ গণপরিবহন নেই। আমি এখানকার ট্রাফিক বিভাগ সূত্রে যতটুকু জেনেছি যে শহরে কোনো বাস সার্ভিস নেই। এখানে রয়েছে মাহেন্দ্র আলফা, যেটি আপনারা দেখছেন ক্যামেরায়। মাহেন্দ্র আলফা রয়েছে 900, এবং রান্না করার যে সিলিন্ডার রয়েছে এলপি সিলিন্ডার, সেই ধরনের সিলিন্ডার ব্যবহার করা গাড়ি রয়েছে 500, এবং অটোরিকশা যেগুলো আসলে ব্যাটারি চালিত সেগুলো রয়েছে 2610টি, এবং সিএনজি যেটি এই মুহূর্তে একটি দেখা গেল এটি রয়েছে 200 গাড়ি যানবাহন রয়েছে। কিন্তু এত সীমিত সংখ্যক যানবাহন দিয়ে এই শহরের আসলে যে বিপুল সংখ্যক মানুষের যে চলাচল নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। আমরা একটু কথা বলছি যারা চলাচল করেন যাত্রীদের সাথে, বা গণপরিবহন নিয়ে কি বলার আছে? আসলে এই শহরে পরিবহনের অনেক সংকট। আমি অনেকক্ষণ দিয়ে বাসা নিয়ে দাঁড়িয়েছি, পাইতেছি না। 5 টাকা 10 টাকা দিয়ে অনেক মানুষের মাঝে যেতে হয়, কিন্তু সবার পক্ষে তো এটা যাওয়া সম্ভব হয় না। ব্যবস্থা করা উচিত। আমরা কথা বলবো এখানকার একজন ব্যবসায়ীর সাথে।
আপনারা তো বিভিন্ন সময় চলাচল করে থাকেন, গণপরিবহন নিয়ে আসলে কি বলার আছে? গণপরিবহন এই যে শহরে অনেক সমস্যা আছে, যাত্রীদের চলাচলের সমস্যা, গণপরিবহন নেই, গাড়ি নেই, গাড়ির সমস্যা আছে অনেক। গণপরিবহন নিয়ে কি বললেন? পরিবহনে অনেক সংকট আছে। কি চাচ্ছেন আপনারা? আপনারা চাচ্ছি আরো পরিবহন বাড়ুক। ধন্যবাদ। এখানে রয়েছেন নাগরিক আন্দোলনের একজন নেতা জনাব এনায়েত হোসেন, কাজী এনায়েত হোসেন শিবলু। গণপরিবহন নিয়ে কি বলার রয়েছে? এখানে শব্দ দূষণ হচ্ছে, তারপর যানজট সৃষ্টি হচ্ছে, এবং নাগরিক জীবনের যে একটা বরিশাল নগর যে এখন যে ব্যাপক জনগণ হচ্ছে, বেড়েছে, কমিউনিকেশন বেড়েছে, এই কারণে দেখা যাচ্ছে যে এখানে একটা সংকট সৃষ্টি হয়েছে এবং এখানে অনেক রকম যান, যেগুলো যানজনে গণপরিবহনের যে বাস একসময় ছিল, একসময় মেয়র হিরণ ভাইয়ের সময় একটা বাস সার্ভিস ছিল নগরে, এর আগেও ছিল, কিন্তু আমরা মনে করি নতুন মেয়র এই সার্ভিসটা পুনরুদ্ধার করবে। বাস সার্ভিস চাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলবো সিনিয়র সাংবাদিক ফেরদৌস সোহাগ। আপনি প্রতিনিয়ত শহরে জনমানুষ নিয়ে কাজ করেন, মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেন, গণপরিবহনের কি অবস্থা আমাদেরকে একটু যদি বলেন। আসলে বরিশালে কিছুক্ষণ আগে যে কথাটি বললেন একজন সাধারণ নাগরিক, আসলে ওই কথাটি সত্য যে মূলত কিন্তু বরিশালে যে জিনিসটি তৈরি হয়েছে সেটি হচ্ছে যে গণপরিবহনের কিন্তু আসলেই সংকট রয়েছে। এখন যেটা হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনায় যারা রয়েছেন তাদেরও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এখন এর আগে যেটা ছিলেন মেয়র যখন শওকত হোসেন হিরণ ছিলেন তখন কিন্তু বরিশালে সিটি বাস সার্ভিসের একটি ব্যবস্থা ছিল, তার আগে দোতলা বাসের ব্যবস্থা ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু বরিশালে সেই বিষয়টি নাই। এবং এখন কিন্তু শুধুমাত্র বরিশালে যেটা আমরা দেখি যে কিছু অটোরিকশা, কিছু অটো টেম্পো এটি চলাচল করে, যেটি মানুষের জন্য কিন্তু অপ্রতুল, একেবারেই অপ্রতুল। তো একটি প্রশ্ন রাখি যে বিস্ফোরক অধিদপ্তরের তথ্য মতে যে এলপি সিলিন্ডার নিয়ে যারা চলছে, এলপি গ্যাস সিলিন্ডার, এগুলো নাকি একটি বোমা তুললো আর কি, ভয়াবহ একটি ব্যাপার। আপনি জানেন কি বিষয়? আসলে এই বিষয়টি যারা বিস্ফোরক দ্রব্য বা অধিদপ্তর আছে তারাই ভালো বলতে পারবেন। তবে তাদের কথা অনুসারে যেটি আপনি যে কথাটি বললেন এমনটি তার আমরাও কথা বলেছিলাম, হ্যাঁ সেই বিষয়টি তারা বলতে চাচ্ছেন। এবং যেহেতু এটি একটি মানে এমন একটি বিষয় যেটি বিজ্ঞানের বিষয় এবং যেটা সংশ্লিষ্ট দপ্তরই ভালো বলতে পারবেন। তবে আমরা এখন পর্যন্ত তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টি বলে জানতে পেরেছি সেটি আপনি যেটি বললেন ওইরকমটি। আচ্ছা, এখন এই মুহূর্তে ডিমান্ড আছে কোনো? অবশ্যই যে কথাটি একটু আগে আমি বলছিলাম যে বরিশালে যে গণপরিবহনের যে পরিস্থিতি তাতে কিন্তু একেবারেই সংকট অবস্থা তৈরি হয়েছে এবং আমার মনে হয় যে এখন বরিশালে গণপরিবহনের দরকার, বৃদ্ধি করা দরকার, এটি সময়ের দাবি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো বরিশাল নগরীর কাকলিয়াল মোড়ে একজন সার্জেন্ট রয়েছেন, সার্জেন্ট ইমরান। সবশেষ একদম অল্প কথায় বলবেন, গণপরিবহনের কি কোনো চাহিদা আছে বা সংকট আছে কিনা এখানে সংক্ষেপে বলুন। হ্যাঁ, বিগত দিনে আমাদের এখানে গণপরিবহনের ব্যবস্থা ছিল যেটা নাগরিক সমাজের জন্য খুবই ভালো ছিল। আমি আশা করি আগামী দিনে আমাদের যে কর্তৃপক্ষ আছে, মেয়র মহোদয় এবং আমাদের যে ট্রাফিক ব্যবস্থাপনার যে লোকজন আছে সবাই মিলে একটা গণপরিবহনের ব্যবস্থা করবে যাতে সবাই সহজে, দ্রুত এবং যানজটহীনভাবে চলাফেরা করতে পারে। ধন্যবাদ আপনাকে। আপনি রিদিম আপনি শুনছিলেন এখানকার জনগণ এবং নাগরিক পরিষদের যারা নেতা রয়েছেন, একজন সাংবাদিক এবং যিনি একজন ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন, পুলিশ সার্জেন্ট, তারা সবাই কিন্তু বলেছেন যে আসলে গণপরিবহন যেগুলো রয়েছে আসলে এগুলো যথার্থ নয়, আর অনেক গণপরিবহন দরকার। এবং এ লক্ষ্যে তারা এখানকার সিটি মেয়র এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে অনতিবিলম্বে এখানে পর্যাপ্ত সংখ্যক গণপরিবহনের ব্যবস্থা করা হয়। এই ছিল বরিশালে গণপরিবহনের সংকটের সার্বিক চিত্র। রিদিমা। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রায় ৮ লাখ মানুষের বরিশাল শহরে রয়েছে গণপরিবহন সংকট, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রাহাত খান। বাংলাদেশ লাইভে সময় হলো একটা বিরতির। ফিরে আসা পর্যন্ত সাথেই থাকুন। নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে স্বাগত আরও একবার। বাংলাদেশ লাইভে এই মুহূর্তে আমাদের সঙ্গে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, বলা হয়ে থাকে যে লালমনিরহাটের স্বাস্থ্য সেবা অনিয়মে জর্জরিত, তো এ নিয়ে কি খবর আছে আপনার কাছে? আসলে আপনাকে যে বিষয়টি জানিয়ে দিই, আজকে আমি অবস্থান করছি লালমনিরহাটের সদর হসপিটাল। এই হসপিটাল
লালমনিরহাটের 5টি উপজেলা এবং 2টি পৌরসভার মানুষের একটি শেষ ভরসা স্থল। এখানে আসলে চিকিৎসা সেবা বলতে যে বিষয়টি বুঝাইতে চাইছি আপনাকে, সেটি হচ্ছে যে এই হাসপাতালে আপনার 39 জন চিকিৎসক থাকার কথা থাকলেও সেখানে রয়েছে মাত্র 16 জন, তার মধ্যে 4 জন প্রায় নিয়মিত প্রশিক্ষণ এবং ট্রেনিংয়ে রয়েছেন। বাকি 10 জন দিয়ে খুঁড়িয়ে চলছে এখানে আপনার চিকিৎসা। হাসপাতালের আপনার বেশ কিছু কর্মচারী দীর্ঘদিন থেকে এখানে অবস্থান করছে, তারা স্থানীয়তার প্রভাব দেখিয়ে এখানে রোগীদেরকে জিম্মি করে রাখছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রেখেছি যে লালমনিরহাটের 157টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। 157টি কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা রয়েছে, সেখানে চিকিৎসক নেই বললে চলে। আর সিভিল সার্জনের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে এই এলাকায় লালমনিরহাটে বেশ কিছু ব্যাঙ্গের ছাতার মতো ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই ক্লিনিকগুলোতে নাই কোনো নজরদারি। মাত্র ক্লিনিকগুলোতে যখন ছাড়পত্র অনুমতি দেওয়া হয় তখন একটি বিষয়টি জানা দরকার, সিভিল সার্জন কার্যালয় থেকে যে বিষয়টা আমাদের জানিয়েছেন যে 10টি বেড এবং 2টি কেবিন থাকার কথা থাকলেও কিন্তু সেখানে আমরা একজন টিচারের সাথে কথা বলতে চাই যে আসলে চিকিৎসা সেবা নিয়ে আপনার কোনো অভিযোগ রয়েছে কিনা। জি, আসলে হাসপাতালে আমরা যে পরিবেশ চাইছিলাম সেটা সঠিকভাবে পাই না। আমি বিগত নিজে ভুক্তভোগী। আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার এখানে উপস্থিত থাকে না। এছাড়াও যে সেবা আমরা যেটা ক্লিনিকে যে সেবাটা পাই, কিন্তু হাসপাতালে সেই সেবাগুলো আমরা সঠিকভাবে পাই না আর কি। বিশেষ করে রোগীরা অনেক যে পরিমাণ ডাক্তার দরকার আমাদের এই হাসপাতালে, সেই পরিমাণ ডাক্তার এখানে উপস্থিত থাকে না। অর্থাৎ এটা হলো আমাদের সরকার দিকে সুদৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের অনিতবিলম্বে লালমনিরহাট জেলায় বিভিন্ন যে এখন যেটুকু সময় থাকে, কিন্তু আগে আমরা এই পর্যাপ্ত এই সুযোগটা পাই নাই। আর একটা হচ্ছে যে লোকবল থাকা উচিত সেই লোকবলগুলো কিন্তু নেই। আর এখানে লালমনিরহাট সদর হাসপাতালে দাঁতের কোনো ডাক্তার নেই। ধন্যবাদ আপনাকে। আসলে এখানকার যারা ভুক্তভোগী তারা আমাদেরকে জানিয়েছেন যে লালমনিরহাটে যে পরিমাণ চিকিৎসক প্রয়োজন সে পরিমাণ চিকিৎসক নেই। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে লালমনিরহাটে 5টি স্বাস্থ্য কমপ্লেক্সেরও বেহাল দশা এবং এখানকার সাধারণ হতদরিদ্র মানুষরা জিম্মি হয়ে পড়েছে এখানকার ক্লিনিকের মালিকদের কাছ থেকে। এখানে রোগীরা যেটা জানিয়েছে যে ক্লিনিকে প্যাথোলজি টেস্টের নামে তাদের কাছে গলা কাটা দাম নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সিভিল সার্জন ডাক্তার কাশেম আলী উনি আমাদের জানিয়েছেন যে এখানে আপনার ক্লিনিকগুলোতেও তেমন সেবার মান নেই বললেই চলে। এই ছিল লালমনিরহাট সদর হাসপাতাল থেকে সর্বশেষ আমার কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাটের স্বাস্থ্যসেবা কেন্দ্র কমিউনিটি ক্লিনিকগুলোতে রয়েছে নানা অনিয়ম, রয়েছে নানা অভিযোগ। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রেজাল করিম মানিক। আর এই ছিল বাংলাদেশ লাইভের আজকের আয়োজন। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।